নমস্কার। আজকে যে এপিসোডটা নিয়ে এসেছি নিরাপদ মাতৃত্বের 6 নম্বর এপিসোড। তো যেসব খাবারে প্রয়োজনীয় পুষ্টিকর দ্রব্য থাকে আজকে সেগুলি নিয়েই আলোচনা করব। কেন খাওয়া প্রয়োজন, কত কী থাকে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। এডুকেশন উইথ মিতালি। তাহলে লিস্টে দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে আছে আয়রন, তারপরে ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন, ফ্যাট জাতীয় খাবার এবং খনিজ লবণ। এগুলি কিন্তু প্রত্যেকটি খাবারে থাকা প্রয়োজন, যে খাবারগুলি গর্ভবতী মহিলা খাবেন। তো প্রথমে আসি আয়রনে, যে আয়রন কোন কোন খাবারে রয়েছে যার ফলে শরীরে আয়রন প্রবেশ করলে গর্ভবতী মহিলার উপকারে লাগবে। আয়রন প্রতিটি গর্ভবতী মহিলার অত্যন্ত প্রয়োজন এই কারণে, যেমন মায়ের প্রয়োজন তার পরবর্তীকালে ডেলিভারির সময় যে রক্ত বেরিয়ে যায় সেটা সাপোর্ট দেওয়ার জন্য, তেমনি বাচ্চারও প্রয়োজন অর্থাৎ ভ্রূণেরও প্রয়োজন। কেন না, তার বৃদ্ধি হওয়ার জন্য, তার সঠিক বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু আয়রনের প্রয়োজন। তাহলে এখানে লেখা আছে সবুজ পাতাযুক্ত সবজি, যে কোনো শাক যার সবুজ পাতা সেটি খাওয়া যেতে পারে। খোসাযুক্ত শস্য, তার মধ্যে চাল, গম, শুকনো ফল, বাদাম, মাংস, গুড়। এর পরবর্তীকালে আমি প্রতিটি ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান তাদের খাদ্য তালিকা তৈরি করে দেবো একদিনের জন্য। তাতে দেখবেন যে এইগুলো সব মেনটেন করে একটা খাদ্য তালিকা তৈরি করে দেব। তো আয়রন তাহলে কি করলো, রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। আর কি করে, যে বাচ্চার গ্রোথ অর্থাৎ বৃদ্ধি হতে সাহায্য করে। আর কি করে না, রক্তের মধ্যে যে অক্সিজেন সাপ্লাইটা আছে সেই সাপ্লাইটা ঠিকঠাক করে। আর কি করে, হচ্ছে বাচ্চার জন্মগত ত্রুটিতে রোধ করে। এখানে একটি শাকের ছবি দেওয়া আছে, যে শাকটি আপনারা চিনতে পারেন, কাঁটাকুলপে শাক। যে কাঁটাকুলপে শাকের 100 গ্রাম যদি সেদ্ধ করে খাওয়া যায় তাহলে 7 মিলিগ্রাম আয়রন আমাদের শরীরে যায়। কিন্তু সেই 7 মিলিগ্রাম আয়রন পুরোটাই কিন্তু শোষণ হয় না। এই শোষণ হতে গেলে একটু ভিটামিন সি দিয়ে খেতে হবে, অর্থাৎ লেবুর রস দিয়ে খেতে হবে, তবেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে শোষণ হবে শরীরের মধ্যে। তাহলে খুবই কম পরিমাণে আছে। আর কি আছে, পরের ছবিটি দেওয়া আছে পালং শাকের ছবি। সেটাও যদি 100 গ্রাম খাওয়া যায় মাত্র 2.7 মিলিগ্রাম আমাদের শরীরের মধ্যে যায়। কিন্তু আমাদের প্রত্যেক দিন কত দরকার একজন গর্ভবতী মহিলার? যদি তিনি হিমোগ্লোবিন ঠিকঠাক থাকে অর্থাৎ 11 মিলিগ্রামের উপরে থাকে তাহলে তার প্রতিদিন দরকার হচ্ছে 100 মিলিগ্রাম করে। আর যদি হিমোগ্লোবিন কম থাকে, 11-র নিচে থাকে, তাহলে প্রতিদিন তার 200 মিলিগ্রাম দরকার। তাহলে এই খাদ্যের মধ্যে খুবই কম পরিমাণে আছে। এই জন্য আমাদের বলা হয় যে প্রত্যেকটা খাবার খাওয়ায় যেন ভিটামিন সি অর্থাৎ লেবুর রস দিয়ে খাওয়া যায়, তাতে আয়রন শোষণ খুব ভালো হয়। আর কিছু উদাহরণ দিচ্ছি যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তার মধ্যে হচ্ছে রেড মিট, পোলট্রি, এছাড়া ফিশের মধ্যে যেমন টুনা, সালমন ফিশ, এগুলোর মধ্যে প্রচুর আয়রন রয়েছে। ভেজিটেবলের মধ্যেও প্রচুর রয়েছে। এছাড়া ফর্টিফাইড সিরিয়ালস, গ্রেনস, এর মধ্যে রয়েছে ডাল, ডিম, এর মধ্যেও প্রচুর আয়রন রয়েছে। মোচা, কলার থোড় এগুলো বলছি না, কারণ এর মধ্যে যে আয়রনটি আছে সেটা শোষণে আমাদের শরীর বাধা দেয়। এতক্ষণ আমরা আয়রন নিয়ে বললাম, এরপরে আমরা সেকেন্ড ইম্পর্টেন্ট থিংস অর্থাৎ ক্যালসিয়াম নিয়ে আসছি। তাহলে আমরা এতক্ষণ আয়রনে 100 মিলিগ্রাম একটু নর্মাল মায়ের দরকার, এবং যদি হিমোগ্লোবিন কম হয় তাহলে 200 মিলিগ্রাম দরকার। তেমনি ক্যালসিয়ামও মনে রাখতে হবে যে প্রত্যেক মায়ের প্রত্যেক দিন 1 গ্রাম দরকার। 1 গ্রাম, যাতা কথা নয়, 1 গ্রাম করে দরকার। অর্থাৎ তাকে খাবার সেই রকম খাবার খেতে হবে যাতে 1 গ্রাম খাবার সেখান থেকে পরিপূরক হিসেবে পায়। খাদ্যের মধ্যে আমরা পুরোটা পেয়ে থাকি না, এই কারণে আমাদের ক্যালসিয়াম ট্যাবলেটটা গর্ভবতী মহিলাদের দেওয়া হয়ে থাকে। ক্যালসিয়াম অবশ্যই ট্যাবলেটটা খেতে হবে। তাহলে ক্যালসিয়াম কিসে আছে? দুধের ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে দুধের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে। তাহলে দুধ এবং দুগ্ধজাত খাবার, কাগজি বাদাম, সয়াবিনের দুধ, ডিম, তিল ও শালগম, প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। যাদের দুধে প্রবলেম আছে তাদের কি হয়, দুধের জায়গায় সয়াবিন দুধ খেয়ে ওই জায়গাটা পূরণ করতে হবে। তাহলে আমি শুধু দুধ খেয়ে যাচ্ছি বলে আমি ক্যালসিয়াম ট্যাবলেটটা খাবো তা নয়। তাহলে আমার সেই জায়গায়, কারণ আমি যে পরিমাণ খাবারটা আসলে খাই সেই পরিমাণ আমার দেহের মধ্যে সেই ক্যালসিয়ামটা আমাদের শোষণ হয় না, খুব অল্প পরিমাণ শোষণ হয়। সেই কারণে ট্যাবলেটও দেওয়া হয়ে থাকে যাতে ট্যাবলেট দিয়েও সেই জায়গাটা পূরণ হতে পারে। তাহলে আমি এর আগে বলেছি আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফলিক অ্যাসিড এগুলো কী করে, বার্থ ডিফেক্ট দূর করতে সাহায্য করে, অর্থাৎ জন্মগত ত্রুটি যেগুলি হয় সেগুলো দূর করতে সাহায্য করে। এরপরে আমরা এসে যাচ্ছি ভিটামিন সি। তাহলে আমাদের
প্রত্যেকটি গর্ভবতী মহিলার ভিটামিনসও দরকার, যেমন আয়রন দরকার, ক্যালসিয়াম দরকার, তেমনি ভিটামিনস দরকার। তাহলে ভিটামিন কিসের মধ্যে আছে না, কমলা লেবু, ঘন সবুজ শাকসবজি, টক ফল, আপেল, টমেটো, আমলকি, মাংস, মাছ, ডিম, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য ও সয়াবিনের খাবারের মধ্যে রয়েছে ভিটামিন। এই থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি খাবারেই ভিটামিন রয়েছে, আমি যদি সঠিক নিয়ম মেনে খাবারটি খাই, অর্থাৎ হাত ধুয়ে এবং শাকসবজি বড় করে কেটে, খুব ছোট করে না, তাহলে ভিটামিনগুলো ধুয়ে চলে যাবে। এইগুলো মেনটেন করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভিটামিনগুলো আমাদের শরীরে প্রবেশ করে। এবার আমরা ভিটামিনের গুরুত্বটা বুঝে নেব, কারণ প্রত্যেকটি মায়ের এই ভিটামিনের গুরুত্ব রয়েছে। 1 নম্বর হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড কী প্রিভেন্ট করে না, নিউরাল টিউব ডিফেক্ট, অর্থাৎ ব্রেন এবং স্পাইন অর্থাৎ সিদ্ধানার মধ্যে বাচ্চাদের যে টিউব ডিফেক্ট হয়, যাকে স্পাইনা বিফিডা বলে, সেটা মানে হতে দেয় না এই ফলিক অ্যাসিড। এই জন্য ফলিক অ্যাসিড দরকার। এছাড়া 2 নম্বরে আসছে ভিটামিন ডি। ভিটামিন ডি কী করে না, বেবির বোন গ্রোথ করতে, বেবির যে দাঁত পরবর্তীকালে হবে সেগুলো করতে, প্রিম্যাচিওর বার্থ ঠেকাতে, অর্থাৎ সময়ের আগে যে ডেলিভারি হয়ে যায় সেগুলো ঠেকানোর জন্য কিন্তু এই ভিটামিন ডি সাহায্য করে। এই জন্য ভিটামিন ডি প্লাস ক্যালসিয়াম দিয়ে ট্যাবলেটটা মায়েদের দেওয়া হয়ে থাকে। 3 নম্বরে আসছে ভিটামিন এ। ভিটামিন এ যে খাদ্যের মধ্যে, এটা খাদ্যের মধ্যে ভিটামিন এ বলছে, ভিটামিন এ অয়েল আছে সেটা কিন্তু নয়। তাহলে ভিটামিন এ যে খাদ্যের মধ্যে আছে, অর্থাৎ গাজর, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন এ আছে। সেই খাবারগুলো খেতে হবে, কারণ ভ্রূণের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাচ্চার হার্ট, লাংস, কিডনি, আই, বোনস এগুলো বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে আমাদের ভিটামিনের গুরুত্ব কতটা বুঝতে পারছি। তাহলে প্রত্যেকটি খাবার এমন করে খাদ্য তালিকা বানাতে হবে যাতে ক্যালসিয়ামও থাকে, আয়রনও থাকে, ভিটামিনও থাকে। ভিটামিনের মধ্যে যেমন ফলিক অ্যাসিড থাকে, ভিটামিন ডি থাকে। হ্যাঁ, এরপরে আমরা ভিটামিন সি আসছি। ভিটামিন সিতে কি, ভিটামিন সি আমরা জানি টক জাতীয় ফল। এই ভিটামিন সিও দরকার প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে, কেননা তারা কোলাজেন তৈরি করে। এরপরে আছে ভিটামিন বি12। ভিটামিন বি12ও দরকার, কারণ বেবির যে নার্ভগুলো, সে নার্ভিং সিস্টেমগুলো আছে, সেই নার্ভ সিস্টেমকে ঠিক রাখতে এই ভিটামিন বি12 দরকার। তাহলে আমাদের ফল খাওয়া কতটা, মায়েদের ফল খাওয়ার, প্রত্যেক মায়ের যে ফল খাওয়া কতটা জরুরি আমরা বুঝতে পারছি। এরপরে তাহলে আমরা প্রথমে আয়রন বললাম, ক্যালসিয়াম বললাম, তারপরে কি আসছি, ভিটামিন বলেছি, এরপরে আসছি প্রোটিন। তাহলে প্রোটিন কার মধ্যে থাকে, মাছের মধ্যে থাকে, মাংসের মধ্যে থাকে, ডিমের সাদা অংশের মধ্যে থাকে, মাছ, মাংস, ডিম, এবার সোয়াবিনের মধ্যে থাকে, ডালের মধ্যে থাকে। এগুলো তাহলে প্রতিদিন খাবারের মধ্যে প্রোটিন দরকার। তাহলে 60 গ্রাম প্রোটিন প্রতিদিন দরকার। তাহলে আমার না হলে কী হবে, না হলে প্রোটিন আমাদের বডি মাসেল গঠন করতে সাহায্য করে। তাহলে বাচ্চারও তো এমনি বডি মাসেলের দরকার, তাহলে বাচ্চার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের গ্রোথ দরকার, তাহলে সেজন্য দরকার। তাহলে এখানে কি লেখা আছে, ছানা, দুধ ও অন্যান্য দুগ্ধজাত দ্রব্য, মিশ্রিত শস্যদানা, বাদাম, ডিম, মাংস, মুরগি এবং সোয়াবিন। তাহলে খাদ্য তালিকা এমনভাবে তৈরি হবে যাতে এই খাদ্যগুলো আছে অল্টারনেট ডে হিসাবে। প্রত্যেক দিন একই খাবার হলে কিন্তু মনোটোনাস ফুড হয়ে যায়, তখন গর্ভবতী মহিলা, তখন উনি বড় কিন্তু আপনি ভাবছেন যে খাচ্ছে না কেন, প্রতিদিন এক ধরনের খাবার হলে তাহলে উনি খাবেন না। এই জন্যে প্রতিদিন খাবারে চেঞ্জ দরকার। যেদিন মাছ খাচ্ছে পরের দিন মাংস খেলো, তারপরের দিন সোয়াবিন খেলো, তারপরের দিন দুধের কোনো প্রোডাক্ট দিয়ে তৈরি করুন, ছানার তরকারি তৈরি করুন, পনিরের তরকারি তৈরি করুন। এরকম করে খাবারটা কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ গর্ভবতী মহিলার এই সময় ভীষণ খাদ্যের চাহিদা থাকে, কিন্তু সঠিক পরিমাণে যদি খাবার দেওয়া হয় তাহলে তার বাচ্চার গ্রোথটা ভালো হয়, বাচ্চার বৃদ্ধিটা ভালো হয়। এরপরে আমার খাদ্য তালিকা নিয়ে একটা ভিডিও থাকবে, যেখানে একদিনের একটা উদাহরণস্বরূপ কি খাবার দিয়ে আমার খাদ্য তালিকা তৈরি করতে হয় সেইভাবে থাকবে। এবার অল্টারনেটিভ হিসেবে আপনাদের যেটা মরশুমি জাতীয় জিনিস থাকবে সেখানে চেঞ্জ করে নিতে পারেন। প্রোটিনটা বুঝতে পারলেন। এবার আসছি ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য। তো স্নেহ জাতীয় খাদ্যও কিন্তু গর্ভাবস্থায় খুবই দরকার। গর্ভাবস্থায় ফ্যাট বা চর্বি, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মায়ের এবং শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি শিশুর মস্তিষ্কের সঠিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এবং মায়ের শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে। যেমন মাখন, ঘি, তেল, বাদাম, এগুলো কিন্তু মস্তিষ্কের বিকাশ করতে, বাচ্চার দৃষ্টিশক্তি উন্নতি করতে, বাচ্চার হৃদরোগের ঝুঁকি কমাতে, বাচ্চার এবং বিভিন্ন ক্যালোরি গেইন করতে, মায়ের হরমোন নিয়ন্ত্রণ করতে, বাচ্চা এবং মায়ের ভিটামিন শোষণ করতে সাহায্য করে এইগুলো স্নেহজাতীয় খাদ্য। তাহলে স্নেহজাতীয় খাদ্যও দরকার। কোন ধরনের ফ্যাট খাবেন, অসম্পৃক্ত চর্বি না সম্পৃক্ত চর্বি না অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট?
অবশ্যই অসম্পৃক্ত চর্বি, যেমন অ্যাভোকাডো, বাদাম, বীজ, তৈলাক্ত মাছ যেমন হচ্ছে স্যামন, সার্ডিন, টুনা, এগুলো খাওয়া খুবই ভালো। আবার অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট খাওয়া কিন্তু ভালো না, যেগুলো হচ্ছে ফ্যাটকে আরও স্যাচুরেটেড করে আরও ভয়ঙ্কর করে তোলে, সেগুলো ভালো না। এবার শেষে চলে এসেছি, খনিজ লবণ দিয়ে শেষ করব। খনিজ লবণ আমাদের শরীরের পক্ষে দরকার, অর্থাৎ গর্ভবতী মা এবং শিশু উভয়ের ক্ষেত্রেই দরকার। কারণ এটার অভাবে কি হয়, দুর্বল হাড় হয়ে যায়, দাঁত তৈরি হতে দেরি হয়, পেশির দুর্বলতা হয়, খিঁচুনি হয়, শরীরের বৃদ্ধি কমে যায়, এগুলো কিন্তু হয়ে থাকে। তাহলে উৎস কি না, দুধ, মাংস, ডিম, এগুলোই খনিজ লবণ পাওয়া যায়। ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য।